আপনি জাতীয় টিমে অর্থাৎ ফুটবলের জাতীয় টিমে খেলা খেলতেন, সেখান থেকে বাদ পড়েছেন, হঠাৎ করে আবার এই মিডিয়া লাইনে আসা, একটু কারণ জানাবেন ভাই। কারণ হচ্ছে আমি যখন ফুটবলে ছিলাম 2014 সালে আমার লিগামেন্ট ইনজুরির কারণে আমি আর ফুটবল খেলতে পারি নাই। আমি শেখ জামাল আন্ডার 18 খেলছি, তারপর আপনার আরামবাগ আন্ডার 16 খেলছি, লাস্ট আপনার আন্ডার 18 আপনার 18-19 বসুন্ধরা সাইন করা হয়েছে, কিন্তু আমার লিগামেন্ট ইনজুরি তার খেলাও নাই। তো আমার বন্ধু বান্ধব যারা আছে, যেমন ধরেন বর্তমানে ন্যাশনাল টিমে আলামিন, ফাহিম আছে, রানিং ফুটবলাররা খেলতেছে। তো আমি যখন ইনজুরিতে পড়ে থাকি, রেগুলার খেলতে পারি না, মাঠে যেতে পারি না, তখন ওরা ঠিকঠাক মতো খেলতেছে, মাঠে যেতেছে, তখন এগুলা আমি নিতে পারতেছি না, খুব পেন হইতেছে বা খুব কষ্ট হয় আমার। তখন আমি চিন্তা করলাম আমি সাইডটা চেঞ্জ করে ফেলবো। তো আমার ফ্রেন্ড লিস্টে যত ফুটবলার ছিল, কোচ ছিল, সবাইকে ব্লক মেরে আমি টিকটক দেওয়া শুরু করি, ভিডিও করি বা ফানি ভিডিও করি, কন্টেন্ট করি। আমার কাছে খুবই ভালো লাগে ফুটবলটারে বলতে বলতে যাতে আমি ভালো কিছু করতে পারি বা ফুটবল সাইডটারে আমি সরাই দিতে পারি। এই জন্যে আমি ফুটবল কারোর সাথে যোগাযোগই রাখি না। যত ফ্যান বেজ ছিল, যা আপনার যত ফ্যান ফলোয়ার আমার ছিল বা যত বন্ধু বান্ধব ছিল, সবাইকে ব্লক করে দিছি যাতে ফুটবলে কিছু আমার সামনে না আসে। তারপর থেকে আমি টিকটকে ঢুকি যে আমি যদি ফুটবল দিয়ে কিছু করতে পারি না, আমি ভিডিওর জগতে কিছু করব। তো ভিডিও করতে করতে আপুর সাথে আবির্ভাবের মাধ্যমে ভালো একটা সম্পর্ক হয়। তো আপু আমার ভিডিওর ক্ষেত্রে যতটুকু সাপোর্ট, যতটুকু যা লাগে আমার সবসময় সাপোর্ট করে। যখন আমার অনেক সময় মন খারাপ থাকে, যখন একা থাকি, এরকম সময় আপু এরকম সময় আরও কল দেয় যে নিলয় বাসায় চলে আসো, খাওয়া দাওয়া করো, দুপুরে ইফতার করে যায়। আমার অনুভূতিটা আপু বুঝতে পারে। এই সময় আপুর কলটা আসে আমার যখন মন খারাপ থাকে। তখন আমার কাছে মনে হলো যে আমি যেহেতু ফুটবল খেলতে পারি না বা ফুটবলটা আমি অনেক মিস করতেছি, তো আমার চিন্তা ভাবনা ছিল যে আমি মিডিয়াতে কিছু করব, এমনকি ভালো ভালো কাজ করব। তো আমার খুবই আগ্রহ, আমি নাটকে কাজ করব। তো আরেকটা কাজ করছি, তো আর পরে 1 বছর কাজ করার পরে একটা কাজ করছি 1 বছর আগে, তারপরে আর কাজ করাও নাই। তো অনেক দিন পরে যে আমাদের যে ডিরেক্টর লাবিব ভাই, উনি আমার খুব কাছাকাছি থাকে, আমরা এক লোকই থাকি। উনি আমার নিয়ে খুবই চিন্তা ভাবনা যে আমার নিয়ে নাকি হবে বা আমার নিয়ে কাজ করলে ওনার ভালো লাগে। তো উনি যে গল্পটা আজকে আমরা অচিনপুর যে গল্পটা করেছি, উনি আমার এই গল্পটা একদিন শোনাইছে যে অচিনপুরের গল্পটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে আমি বাইরে বললাম যে ঠিক আছে ভাই, আমি কাজটা করতেছি। তারপরে আমাদের একজন নায়িকা ছিল, ওনার সাথে কথা বলছি, সে করবে না। তখন আমার কাছে মনে হলো যে রিয়া, যে আমার বোন লাগে, আমার কাছে মনে হলো যে রিয়া পারফেক্ট, এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট। তারপরে রিয়ারে নক করছি। রিয়ারে নক করার পরে রিয়া বলছে ভাই হুটার এত সুন্দর কাজ, আমি কেমন কোনো 2 দিন সময় দেন। আমি বলছি না, সব কিছু হুটা দিও, তুমি চলে আসো। তো আসার পরে আমরা কাজটা শুরু করছি বা কাজটা করছি। আর ফার্স্ট টাইম থেকে গল্প, ট্রেলার যা আছে সবই আপুর কাছে আমি শেয়ার করতেছি। আপু বলতেছে অনেক সুন্দর কাজ, তুমি করো, যতটুকু সাপোর্ট লাগে যা লাগে আমি তোমার করতেছি। একটু বলবেন যে আসলে মানুষের একটা ড্রিম থাকে। আমি জানি যে আপনি একবারে গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, আপনার লাইফে অনেকটা স্ট্রাগল করেছেন। একটু আমাদের সাথে যদি শেয়ার করতেন যে আসলে ফুটবলে আপনার যুক্ত হওয়া কীভাবে? ফুটবলে যুক্ত হওয়া, আমি যখন গ্রামে ছিলাম, গ্রামে বড় বড় মাঠে ঢাকার থেকে প্লেয়ার যেত, বিদেশি প্লেয়ার যেত, দেশি প্লেয়ার যেত, অনেক ভালো ভালো প্লেয়ার যেত। তো আমি মাঠে বসে খেলা দেখতাম, এমনকি ছোটো পোলাপানদের সাথে খেলাধুলা করতাম। তো একটা সময় ইচ্ছা হলো যে আমি ভালো ফুটবলার হবো, এমনকি আমি ভালো একজন ফুটবল প্লেয়ার হবো। তো আমি ঢাকা আসলে মাঝে মধ্যে ট্রায়াল চলে আরামবাগ ফুটবল একাডেমিতে, তারপরে দুপকলা ফুটবল একাডেমিতে আমি আসি, 2 দিন 3 দিন থাকি, খাওয়া দাওয়া যেভাবে কিনা বা যেভাবে ম্যানেজ করি, থাকি, ট্রায়াল দিই, তারপর আবার দেশে চলে যাই। এরকম করতে করতে মোটামুটি ভালো একটা অবস্থানে গেছি আমি বা পৌঁছাইছি, খেলাধুলা করতেছি বা ভালো একটা ট্রায়াল দিছি, ভালো ক্লাবে চান্স পাইছি। শেষ পর্যন্ত আমি বসুন্ধরাও চান্স পাইছি। তো শেষ পর্যন্ত ইনজুরির কারণে খেলাও নাই। তো মূলত আমার ফুটবল আমার একটা স্বপ্ন, আর আমার বাপের অনেক স্বপ্ন যে আমি একজন ফুটবলার হবো, ভালো একজন প্লেয়ার হবো। আমার বাপে, আমি যখন আরামবাগ ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করতাম, আব্বা আমার ব্যাগ কাঁধে নিয়ে মাঠে যাইতো, আমি প্র্যাকটিস শেষ করতাম, আব্বা আমার নিয়ে আবার বাসায় আসতো। আমার বাপে আমার গ্রাম থেকে নিয়ে আসতো ট্রায়াল শেষে, আবার আব্বার নিয়ে আমি গ্রামে চলে যেতাম। তো এখন যে আমি ভিডিওর মাধ্যমে আসি, শুধু আমার বাপের জন্য আসি। আমার বাবা বলছে যে তুমি ফুটবল খেলতে পারো না বা ফুটবল দিয়ে কিছু করতে পারো না, তো তুমি যেহেতু মিডিয়ার জগতে আসো, তো মিডিয়াতে তুমি কিছু করতে পারবা, তোমার প্রতি আমার একটা ভরসা আছে। আমার আব্বা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয়। এমনকি আমার আব্বাই কিন্তু আমার একটা খারাপ সময় যাইতেছে বা সব কিছু মিলে আব্বা কিন্তু আমার লোকে এখন ঢাকাতে আছে, আমার বাসায় থাকে, আমরা এক লোকে, আমি আর আব্বা এক লোকে থাকি, একদম ফ্রেন্ডলি, একদম বন্ধুর মতো গল্প করি সারাদিন, কারোর সাথে মিশি না। আপু আছে, আর এই যে আমার আব্বা আছে, আর তুহিন আছে, এই যে রিয়া আছে, রিয়া আমার বোন লাগে। তো আমরা 4-5 জনেই, আমি 4-5 জনের সাথেই চলাফেরা করি, আউট কারোর সাথে চলা হয় না। বাকি সময় যদি বাসায় থাকি আমি আব্বার লোক গল্প করি, আর আব্বা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয়। আব্বা আমার নিয়ে ভরসা করে যে আমি কিছু করতে পারবো। ভাই আমি দেখতে পাচ্ছি আপনি ইতিমধ্যে কান্না করে এসেছেন।
আসলে খেলা থেকে চলে এসে এই মিডিয়া লাইনে আসলেন বা ভিডিও করার লাইনে আসলেন, এর পাশাপাশিও আমি যতটুকু জানি আপনি আর একটা সাইডে কাজ করেন, মানে অনেক কষ্টের কাজ করেন, সে হোটেলে সাইডটা কাজ করেন। আমি একটু যদি আমাদের সাথে হ্যাঁ, শেয়ার করতেন। বলি আমার দৈনিক রুটিন কিভাবে চলে। আমি ভোর 5টা বাজে ঘুম থেকে উঠি। ভোর 5টা বাজে উঠে আমি আপনার সকালবেলা আপনি যে একটা হোটেলে কাজ করি, সকালে আপনার 6টার আগে যাইতে হয়, একটু লেট হলে অনেক কাজ তো করি, মানে অনেক কিছু বলে। তো সকাল 6টার দিকে কাজ করি, দিনের 12টা 12:30টার মতো কাজ করি, ওই দিক দিয়ে খাওয়া দাওয়া করি। 400 টাকা বেতন দেয়, 400 টাকা বেতন দিলে তারপরে আমি আপনার বাসায় আসি। বাসায় এসে আমি গোসল দিয়ে রেডি হইতে 1:30 কি 2টা বাজে, তারপরে রেডি হই। আপনার আমি তো ইউটিউবে কাজ করি, ব্যাগ গুছায়া তারপরে উত্তরা ভিডিও করতে চলে যাই। ভিডিও শেষ হয় আপনার আস্তে আস্তে সন্ধ্যা 7টা 8টা বাজে। তখন আইসা তাড়াহুড়া করে গোসল দিই। গোসল দিয়ে আমার যে একটু ব্যবসা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, একটু আসি, অনেক সময় আসা হয় না। গোসল দিয়া ফার্স্ট টাইম আবার 2-3 ঘন্টার ভিতরে আমি যে ভিডিও করি, ভিডিওগুলো এডিটিং করি। এডিটিং করিয়া মানে কাজ শেষ করতে করতে 1টা কি 2টা 1:30 বাজে থাকে। আবার অনেকে ফোন দেয় বা অনেকের সাথে কথা বলি, 1:30 2টা 2:30 বাজে আমি ঘুমাই আবার এই 5টায় ভোরবেলা উঠি। এরকম রুটিন হচ্ছে আপনার 3 থেকে 4 বছর আমার এই রুটিনটা চলতেছে। আর আমার টোটালি আমার ঘুম হয় না। আমি সকালে 5টা বাজে উঠলে দিনের বেলা আমার কোনো ঘুম হয় না। তার মধ্যে আপু যখন ফোন দেয় আমি 1 সেকেন্ডও দেরি করি না, যে অবস্থা থেকে আমি অবস্থায় যাই। একদিন ফোন দিছে নিল, পাশে চলে আসে। আমি আপু আমার তো বার্মিস জুতা পরা বা জামা কাপড় বানানো, তুমি যে বাবা সেভাবেই চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া করলাম, আপুর সাথে আড্ডা দিলাম, তারপরে আবার বাসায় চলে আসলাম। আমার রুটিন এভাবেই দিন। আমি দিনে আপনার 20 মিনিটও ঘুমাইবার সময় পাই না। আমি যখন ওই নাটকের কাজটা করছি, যখন ডিরেক্টরের কাজ করতেছে ল্যাপটপে, তখন আমি কিন্তু ঘুমায়া হ্যাঁ এই কাজ করে আমি ঘুমাই যাই। তারপরে আমার একটা ইচ্ছা আছে, আমি যেহেতু এতদিন ধরে কষ্ট করতেছি, 5-10 বছর ধরে কষ্ট করতেছি, তা আমার একটা ইচ্ছা আছে যে আমি যদি এত কষ্ট করতেছি, যদি আমি কষ্টটা কাজে না লাগাইতে পারি বা আমি কোনো সময় যদি আমি সাকসেস না হইতে পারি, আমার কষ্টটা বিফল বা আমারে যারা দেখতেছে বা যারা আমার সাপোর্ট দিতেছে তাদের মন খারাপ হবে যে একটা ছেলের জন্য আমরা এত কিছু করতেছি বা এত সাপোর্ট দিতেছি, সে আসলে কিছু করতে পারে নাই, বা আমারে যারা দেখতেছে তারাও তো হাল ছেড়ে দিবে যে সেই এত কষ্ট করে কিছু করতে পারে না, তা আমরা কী করি। এই জন্য আমি হাল ছাড়তেছি না, আমি লাইগে আছি, একটা না একটা কিছু করব, একদিন একটা জায়গায় অবস্থান করব, এরকমই আমি দৈনিক আমার কাজ চালিয়ে যেতেছি। এই যে এত কষ্ট করতেছেন, এত পরিশ্রম করতেছেন, মানে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান বা আগামী 5 বছরে নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমার আশা আছে, যেহেতু আমি ফুটবলে ছিলাম, ফুটবল খেলতে পারি নাই, আমার ইচ্ছা আছে যেহেতু আমি মিডিয়াতে আসি বা আপুরা আমার যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেয়, ওই আশায় আছে আমি যদি 5টা বছর এই লাইনে থাকি বা পরিশ্রম করি, আমার একটা ইচ্ছা আছে যে বাংলাদেশে যারা নাটক করে, যেমন আমার ফেভারিট যেমন জুবানা আহমেদ ফারহান, আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টর, ওনার নাটক আমার খুবই ভালো লাগে। তা আমার ইচ্ছা আছে, যেহেতু আমি নাটকে নিয়ে কাজ করতে চাই বা নাটক কাজ করতেছি, আমার ইচ্ছা আছে তাদের অবস্থানে আমি একটা সময় জায়গা করে নেবো, আমার মন থেকে বা আমার এনার্জি দিয়ে আমি বললাম, বাকি আল্লাহ জানে, আমার চেষ্টা আছে, আমি এরকম জায়গা করে নিতে চাই। আচ্ছা, এই যে নতুন যে নাটকটা করলেন, এই নাটক নিয়ে একটু কথা বলবেন আমাদের সাথে। এই নাটকটার, আপনার এই নাটকের পিছনে একটা পারিশ্রমিক আছে, একটা মানে খরচ আছে, আপনার এটার পিছনে কার হাত আছে বা কে আপনার এই খরচ আছে বলতে আমাদের যে ডিরেক্টর সাহেব আছে, ডিরেক্টর ইনভেস্ট করতেছে, এমনকি আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওনারাও ইনভেস্ট করতেছে। আর নাটকটা ফার্স্ট টাইম বড় ক্যামেরায় কাজ, তো মানে একটু ভয় ছিল বা ডায়লগে একটু প্রবলেম ছিল। আমাদের যে ডিরেক্টর সাহেব আছে উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিছে বা অনেক সময় গালিও দিছে, অনেক সময় আদরও করছে, যেভাবে মানে ডিরেক্টরের কাজ হলো যে আমারে তার মতো করে তৈরি করে নিবে। তো ওনার সাথে কাজ করছে, আমার খুবই ভালো লাগছে। আর আমরা ফার্স্ট টাইম আপনার শ্যুট নিচ্ছি আপনার হেমায়তপুর, কোথায় জানিয়েছিলাম, হেমায়তপুরে ফার্স্ট টাইম একটা গ্রামের শ্যুট নিয়েছি। তারপরে একদিন বাসের শ্যুট নিয়েছি, বাসের রানিংয়ে বাসের শ্যুট নেওয়া হয়েছে। পরের দিন আপনার আরেকটা গ্রামের শ্যুট নেওয়া হয়েছে, আমি মারা গেছি, একটা শ্যুট নেওয়া হয়েছে। তারপরে আপনার গার্মেন্টসের একটা শ্যুট নেওয়া হয়েছে, গার্মেন্টসের শ্যুট নিয়েছি। হ্যাঁ, পরে গার্মেন্টসের একটা শ্যুট নেওয়া হয়েছে, গার্মেন্টসের শ্যুট নিয়েছি। আরও অনেক জায়গায় এরকম শ্যুট নেওয়া হয়েছে। ছোট্ট একটা প্রশ্ন শেষ করবো আমি। লায়লা আপু আপনাকে, শুধু আপনার না, আমাদের দেখা লায়লা আপু সবাইকে সাপোর্ট দিয়ে এসেছেন, বিশেষ করে যারা টিকটক করে বা ওনার কাছের যারা আছে সবাইকে সাপোর্ট দিয়ে এসেছেন। বর্তমানে আপনিও ওনার খুব কাছের লোক বা কাছের মানুষ হিসেবে আছেন। লায়লা আপুকে নিয়ে আপনার আসলে কি বলার আছে? লাইলাপুর নিয়ে কথা হচ্ছে অনেক কথা, যেমন ফার্স্ট টাইম আবির ভাইয়ের লগে আমার খুব ভালো সম্পর্ক, আবির ভাইয়ের থেকে লাইলাপুর লগে আমার ভালো একটা সম্পর্ক হয়। তো মামুন ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক, যখন মামুন ভাইয়ের সাথে চলি, লাইলাপুর সাথে চলি, আবির ভাইয়ের সাথে চলি। তো একটা সময় চলতে চলতে মনে হইলো যে লাইলাপুর সাথে কথা বলা, লাইলাপুর সাথে চলা,
তখন আমার কাছে মনে হলো যে লাইলা আপু এমন একটা মানুষ, সঠিক মানুষ, যখন যা বলে তাই করে, এমনকি সবসময় সঠিক কথা বলে, সত্য কথা বলে, কখনো মানে উল্টাপাল্টা কিছু বলে না যে আজকে একটা বলছে কালকে অন্যটা বলছে, এরকম বলে না। আর আমার সবচেয়ে ভালো লাগে যে মানুষগুলোর কথা কাজে ঠিক থাকে, এইসব মানুষের লগে চললে আমার খুবই ভালো লাগে। আপুর লগে চললে আমার অনেক ভালো লাগে যে আপু একটা কথা বললে সেটা আজকে বলছে, 1 মাস পরুক 2 মাস পরুক সেটা মনে থাকে বা সে কাজটা করে। আর আপু যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেয়, আর আপু অনেক ভালো মনের মানুষ। কারণ যেহেতু আবির বাইরে যে আমার পরিচয়, মামুন ভাইয়ের লগে আমার ভালো সম্পর্ক ছিল, সব কিছু চাই আমি আপুর লগে থাকতেছি, আপু যখন ডাক দেয় আমি তখন চলে যাই আপুর কাছে। তার মানে আপু একজন ভালো মানুষ, এমনকি আপুর মন মানসিকতা অনেক ভালো। আপু কোনো সময় উল্টা পাল্টা বুদ্ধি দেয় না বা উল্টা পাল্টা কোনো সেন্স দেয় না। মানে যেভাবে আমার ভালো কাজ করলে আমি আগাইতে পারবো বা যেভাবে আমি সুন্দরভাবে চলতে পারবো, সবসময় সাপোর্ট দিয়ে গেছে।